আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। গুড ইভিনিং সকলকে। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আপনারা তো জানেন উত্তমের অফিসে ছুটি ছাটা খুবই কম। ও বেচারা একেবারেই সময় পাচ্ছে না। আর আমি একা যে যাব মায়ের জন্য শাড়ি কিনতে, তাতে আমার মন সায় দিচ্ছে না। আসলে এই ষষ্ঠী ব্যাপারটা হচ্ছে জামাই আর শাশুড়ির সংক্রান্ত। তো জামাই সেখানে ইনভলভ হবে না আর মেয়ে একা গিয়ে ষষ্ঠীর বাজার করে নিয়ে আসবে, এটা তো হতে পারে না। সেই কারণেই প্ল্যান করেছি যে না, তুমি আসবে অফিস থেকে, যত রাতই হোক আজকে আমরা দুজনে বেরোবো। সকালে অফিস বেরোনোর সময় আমাকে বলেই গিয়েছিল আমি যেন সন্ধ্যাবেলায় তৈরি হয়ে থাকি, ও ফিরে এলেই একসাথে আমরা যাব শাড়ি কিনতে। আমরা শুধু যাব না, আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। চলুন শাড়ি কিনে নিয়ে আসি মায়ের জন্য। না ঠিক আছে, দরকার নেই ভালো লাগা। চলো চলুন ষষ্ঠী শপিং করে আসি। আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, আমরা তালা মেরে যাচ্ছি, ঠিক আছে? আমাদের বেরোনোর কথা ছিল সন্ধে 7:30টার মধ্যে, কিন্তু সেই দেরি হয়েই গেল। এখন ঘড়িতে বাজে 8টা। বাবুর খাওয়া হয়ে গেছে, মামনিকে খেতে দিয়ে বেরিয়ে এলাম আর বলে এলাম তুমি শুয়ে পড়ো, আমাদের জন্য অপেক্ষা করতে হবে না, আমাদের ফিরতে হয়তো রাত হতে পারে। আমরা যাচ্ছি কৃষ্ণনগর। আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগরের দূরত্ব ওই 10-12 কিলোমিটার হবে। তবে আজকে তো আমাদেরকে সিটির মধ্যে ঢুকতে হবে, এ তো আর মাদারসাট নয় যে NH-12 পাশেই রয়েছে, টুক করে চলে গেলাম। একটু সময় বেশি লাগবে, আপনার ওই 8 ঘন্টা বা 35 মিনিট মতন সময় লাগতে পারে। আর এই যে মোড়টা দেখলেন, এটা বাতকুল্লা মোড়। এখান থেকে আমরা বহরমপুরের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরে একটু এগিয়ে যাব, কিন্তু আমরা ফ্লাইওভার নেব না, আমরা নিচের রাস্তা দিয়ে SVF এর সামনে দিয়েই আমরা যাব। যাবার পথে তো আজকেও সেই শঙ্করের মিষ্টান্ন ভাণ্ডার, মানে ওই হোটেল কাম মিষ্টির দোকান, ওটা পড়বে। উত্তমকে বলছিলাম চলো একটু মিষ্টি খাই, বললো না, কালকে প্রচুর মিষ্টি খাওয়া আছে, আর ফেরার পথে যেহেতু অধরচন্দ্রের সামনে দিয়েই আমরা ফিরবো, তো ওখান থেকে মিষ্টি খেও। কৃষ্ণনগরের অধরচন্দ্রের সরপুরিয়া আর সরভাজা বিখ্যাত একটি মিষ্টি। মানে শুধু এই নদিয়া ডিস্ট্রিক্ট বা পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার মনে হয় এদের সুনাম আরও বৃহত্তর পরিসর জুড়ে রয়েছে। যাই হোক, আমরা SVF ক্রস করে বেরিয়ে এলাম। উত্তমকে বলছিলাম আজকে যদি শনিবার হতো তাহলে রাত্রেবেলা একটা মুভি দেখে বাড়ি ফেরা যেত, কারণ পরের দিন রবিবার দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধে হতো না। অনেক দিন মুভি দেখতে আসিনি। আর ওই দেখুন সামনে ক্লক টাওয়ারটি। পৌঁছে গেছি আমরা হাই স্ট্রিটের মোড়। এখান থেকে বাঁদিকের রাস্তাটা নেব। আজকে দেখছি বেশ ভিড় রয়েছে, 8:30 বেজে গেছে, তবু দেখেছেন কত লোকজন। এত লোকজন কিন্তু এই সময় এখানে থাকে না। রাত পোহালেই তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী বাঙালির কাছে একটা আবেগ, উন্মাদনা বলা যেতে পারে, একটা আবেগ ঘন মুহূর্ত শাশুড়ি আর জামাইয়ের। আমাদের আজকের গন্তব্য আগমনী বাসন্তী। আপনারা জানেন যে আমার ওয়ার্ড্রপের বেশিরভাগ শাড়ি যা আপনারা দেখতে পান, মানে ম্যাঙ্গো সিরিজে যে সমস্ত শাড়ি পরে আমি ভিডিও শ্যুট করছি, বা যত শাড়ি, 99% শাড়ি আমার এই আগমনী বাসন্তী থেকেই নেওয়া। তবে এই যে ওদের ব্রাঞ্চটি রয়েছে কৃষ্ণনগরে, এটা বেশ নতুন, বছরখানেকও বয়স হয়নি। গতবার পুজোর আগে থেকেই এটা উদ্বোধন হয়েছে। আর আমরা যেতাম কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া একদম ওয়ার্কশপ রোড দিয়ে একটু এগিয়ে গিয়েই ডান হাতে ওদের দোকানটি। দোকানের সমস্ত স্টাফদের সাথে বেশ ভালো রিলেশনও, বহু বছর ধরে ওখান থেকে শাড়ি কিনি। যাই হোক, চলুন দোকানের ভিতরে যাই, দেখি কালেকশন কেমন। এখানে আসলেই এদের এই ঝাড়বাতিগুলো আমার এত ভালো লাগে। আর এই দেখুন ঢাকাইয়ের ওপরে না দেখলাম বিটসের কাজ করা, আমার বেশ ভালো লেগেছে শাড়িগুলো। তবে খুলে না দেখলে বোঝা যাবে না, এরকম করে সুন্দর করে ওরা রেখেছে বলে হয়তো আরও দৃষ্টি আকর্ষণ করছে। চলুন একবার একটু গায়ে ফেলে দেখি। মানে মেয়েরা দোকানে আসবে শাড়ির, আর গায়ে ফেলে শাড়ি দেখবেন, এটা তো হয় না, তাই না? তো ইয়েলো শাড়িটা দেখলাম, অতটা ভালো লাগছে না, একটু কটনের শাড়ি দেখবো। কি সুন্দর সুন্দর অ্যাপ্লিকের কাজ করা শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ি সাদা কেরালা কটনের ওপরে এত সুন্দর অ্যাপ্লিকের কাজ, প্রত্যেকটা শাড়িই ভালো লাগছে। কিন্তু সাদা শাড়ি নেব না মায়ের জন্য, মাকে না একটু রঙিন শাড়ি পরলে বেশি ভালো লাগে, আর ওনার পছন্দের রং হচ্ছে সবুজ।
তো আমি যখনই শাড়ি কিনতে আসি একটু ওনার পছন্দের রঙটাকেই প্রায়োরিটি দিই। সবুজেরও তো অনেক শেড, অনেক রকমের তার ডিজাইন। আগে একটু এখান থেকে শাড়ি দেখে নিচ্ছি, কারণ বেশ গরম, তাই এমন শাড়ি দিতে চাইছি যে মায়েদের অনুষ্ঠানে তো এখানে ওখানে বিভিন্ন জায়গায় যেতেই হয়, শাড়িটা যেন উনি পরতে পারেন, ওই আলমারিতে যেন বন্ধ হয়ে পড়ে না থাকে। সিল্কের শাড়িগুলো বেশিরভাগই তাই হয়। শাড়ি দেখছি, এগুলো 1650 করে বলছে, কিন্তু খুব বেশি পছন্দ হচ্ছে না। বেশ কিছু শাড়ি আমি এই ফ্লোরে দেখলাম, এটা গ্রাউন্ড ফ্লোর ওদের। আর একটা কথা বলি, ওদের কিন্তু নিজেদের গ্যারেজ আছে, আপনারা 4 হুইলার নিয়ে আসলে পারে সেই গ্যারেজে রাখতেই পারেন। তবে এই নিচের তলায় আর থাকছি না, আমরা যাব এখন ফার্স্ট ফ্লোরে, সেখানে সিল্কের কাউন্টার। আমি প্রথম থেকে ভেবেই এসেছিলাম যে সিল্ক শাড়ি নেব না, তবুও একবার দেখে আসি সেখানে। এই দেখুন, এই ঝাড়টাও কি সুন্দর, অপূর্ব লাগছে একেবারে দেখতে। বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম সিল্কের কাউন্টারে যাব না, কিন্তু সব সময় আমাদের প্ল্যান মাফিক কাজকর্ম কিন্তু হয় না। যে ভদ্রলোক আমাদেরকে শাড়ি দেখাচ্ছেন, অনেক শাড়ি দেখালেন, কিন্তু এখানেও আমার পছন্দ হচ্ছে না। এই শাড়িটা কিন্তু আমার বেশ লেগেছে, তবে মাকে কতটা মানাবে সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তোমার জন্য ঠিক আছে? আমার জন্য ঠিক আছে, দারুণ শাড়িটা, পছন্দ হয়েছে। উত্তম আমাকে নিজের জন্য এই শাড়িটা নিতে বলছে, দেখি কি করি। কিন্তু মায়ের জন্য তো আমি এই শাড়িটা নেব না, তাই আরও পিওর সিল্ক দেখছি, দেখি এর মধ্যে কিছু পছন্দ হয় কিনা। উনি অনেকগুলো এখানে বার করে দিয়েছেন, জরির পাড় দেওয়া রয়েছে শাড়িগুলো, আর পাড় ছাড়াও রয়েছে। পাড় দেওয়াগুলো একটু দাম বেশি, আর পাড় ছাড়াগুলো একটু দামটা কম। পাড় দেওয়া যেগুলো রয়েছে সেগুলো আপনার ওই 2500-এর মধ্যে চলে আসবে। এই শাড়িটা আমার বেশ লেগেছে, চন্দন কালারের ওপরে, বা ওই মুগা তসরের যে কালারটা হয় সেই কালারটা। দাঁড়ান, এর আঁচলটা একটু দেখি। সত্যি কম্বিনেশনটা দারুণ, রেডিশ মারুনের সাথে মুগা তসরের কালার। একটা 1650 টাকা দামের শাড়ি চুড়িদারের কাউন্টারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশে যে ছেলেটা থাকে একদম। নিচে যখন শাড়ি দেখছিলাম তখন একটি শাড়ি পছন্দ হয়েছিল, 1650 করে বলছিল, বেশ ভালো ছিল। তো সেটা আমি সরিয়ে রেখে এসেছিলাম, তাই বললাম ওই শাড়িটা যদি একটু ওপরে নিয়ে আসা যায়, পাশাপাশি একটু রেখে দেখতাম, যেটা বেশি ভালো লাগছে সেটাই নিতাম। তো ভদ্রলোক কাউকে পাঠালেন শাড়িটা নিয়ে আসতে। এই দেখুন, এই শাড়িটার কথা বলছিলাম। তো দুটো শাড়ি পাশাপাশি নিজের গায়ে ফেলে আমি দেখে যেটুকু বুঝলাম যে না, পিওর সিল্কটা নাম্বার 1। উত্তম ওদিকে বিল করা, আর আপনাদেরকে এই ফার্স্ট ফ্লোরের পুরো অংশটা আমি একবার শেয়ার করে দিই। আমাদের বিল হয়ে গেছে, চলুন এবার নিচে যাব, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফেরার সময় আমরা ভাবছি মিষ্টি কিনে নেব, তার কারণ ষষ্ঠীর দিন সকালবেলায় মিষ্টির দোকানের ভরসা করা যাবে না, ওই মিষ্টি কিনতে গিয়ে অনেকটা সময় চলে যাবে। অনেক দিন ধরে ভাবছিলাম ফুচকা খাবো, কিন্তু বাজারেও যাওয়া হয় না, ফুচকাও খাওয়া হয় না। সামনেই একটা দোকান রয়েছে, তাই ফুচকা খাচ্ছি, একেবারেই ভালো না। বৃষ্টির মরশুমে ফুচকাগুলো পুরো মিইয়ে গেছে, আর ফুচকা খাস্তা না হলে ভালো লাগে না। আর পাশেই ছিল মোমোজির মোমো তো দুর্দান্ত হয়, এর আগে আমি বেশ কয়েকবার রিভিউ দিয়েছি আমার ব্লগে। এটাও হাই স্ট্রিটের মোড়ের এখানেই রয়েছে, একটু এগিয়ে এসে বাঁ হাতে আমরা নিয়েছি পনির তন্দুরি মোমো, দুর্দান্ত খেতে, একটু চটপটা, একটু স্পাইসি, একটু ঝাল। আমরা তো একেবারেই ঝাল খেতে পারি না, তো আমাদের কাছে বেশ ঝাল লেগেছে আর কি। এক প্লেটে 6 পিস থাকে, দাম নেয় 124 টাকা, আর 2 রকমের সস দেয় সাথে। বলা যেতে পারে এক পিস মোমোর দাম 20 টাকারও বেশি। আমরা চাইলে বাড়িতে এরকম মোমো বানিয়ে খেতেই পারি, তবে এদের এই সসটা বানানো একটু ডিফিকাল্ট। যাই হোক, এদিককারের কাজ আমাদের হয়ে গেছে, এখন আমরা সোজা যাব অধরচন্দ্রে, সেখান থেকে মিষ্টি কিনবো বাড়ির জন্যে, আর নিজেরাও ভাবছি একটু মিষ্টি খাবো, কারণ অধরচন্দ্রের সামনে দিয়ে গেলে সরপুরিয়া সরভাজা খেতে ভীষণ ইচ্ছে করে, রোজ রোজ তো আসা হয় না। চলে এসেছি নিজেদের এই পছন্দের মিষ্টির দোকানটাতে, আর বিখ্যাত মিষ্টির দোকান যাকে বলে। উত্তম কিনেও নিয়ে চলে এসেছে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ওজনে তো বিক্রি হয়, কতটা ওজন? বললো ওজন টোজন আমি বুঝি না, পিসে আমাকে দিয়েছে
সর ভাজাগুলো নিয়েছে 50 টাকা করে পিস, আর সরপুরিয়াটার দাম কত নিয়েছে আমি আর জিজ্ঞাসা করিনি। এই সরপুরিয়াটার রঙটা একটু হলদেটে, তার কারণ এর মধ্যে স্যাফরন মনে হয় দেওয়া আছে। সাদাটার দাম একটু কম, তবে সাদাটা অনেক বেশি টাইট হয়, গলায় আটকে ধরে, তাই আমি বলছিলাম এটা খেতেই বেশি ভালো লাগছে। চলুন সর ভাজাটা এবার টেস্ট করি। এটা হচ্ছে অমৃত। যেমন মিষ্টি, শাশুড়িকে না খেয়ে শাশুড়ি মেয়েকে খাই দিলাম। এত ভালো সরভাজাটা। সত্যি এক পিস মিষ্টির দাম 50 টাকা, গায়ে একটু লাগে ভাবলে পারে, তবে মুখে দেবার পরে মনে হয় যে না ঠিক আছে, একদিন খাওয়া যেতেই পারে। অপূর্ব খেতে, অসাধারণ, যত বলবো তত কম বলা হবে। কাঠের দোকানে যেতে হবে। কত কাঁঠাল, লরি করে কাঁঠাল যাচ্ছে আমাদের আগে আগে। বিপুলদার দোকানে যেতে হবে কি? কমাল কাঁঠাল, তাহলে একটা শ্বশুরবাড়ি কালকে কাঁঠাল নিয়ে চল তোর। আগের থেকে বলতে পারতাম, দিদিকে বলতাম বেলপুরিয়া স্টেশনে, দিদি তোর কাছে এত বড় কাঁঠাল হয়েছে। কৃষ্ণনগর স্টেশনটা বড় করছে, এই দেখুন পুরো রেল গেট পর্যন্ত স্টেশন চলে এসেছে। এখন আর মানুষের কোনো অসুবিধে হবে না। তবে এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে চাই, জানি না কাউকে আঘাত করা হবে কিনা, যে এত তাড়াহুড়ো করে সব কাজটা সরকার না করলেই পারতেন, একটু সময় দিতে পারতেন, দেওয়া কি যেত না? একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। রাতারাতি কত মানুষের কত কষ্ট হচ্ছে, আর নেওয়া যাচ্ছে না। প্রথম দিকে একটুখানি মেনে নিয়েছিলাম যে না ঠিক আছে উন্নয়ন দরকার, জমি জায়গা, কিন্তু এত তাড়াহুড়োর খুব কি দরকার ছিল? যাই হোক, এখন বাড়ির পথ ধরেছি, ওখান থেকে তো কিছুটা মিষ্টি নিয়েছি, সব মিষ্টি নেওয়া হয়নি। বড্ড বেশি দাম কৃষ্ণনগরের মিষ্টির দোকানগুলোতে, বাতকুল্লাতে তুলনামূলক মিষ্টির দামটা একটু কম। এখন রাত বাজে 11টা, মিষ্টি বানানো চলছে, সারা রাত ধরে আজকে মিষ্টি বানানো হবে। রাত পোহালে জামাই ষষ্ঠী। থরে থরে মিষ্টির দোকানে মিষ্টিগুলো সাজানো রয়েছে। বেশিরভাগ প্লেটই বলতে গেলে অনেকখানি ফাঁকা হয়ে গেছে, কিছু কিছু মিষ্টি 2-4 পিস পড়ে আছে, তাই পছন্দের সব মিষ্টি এখানে পাইনি, 2 রকমের মিষ্টি এখান থেকে নিয়েছি। চলে এসেছি আরেকটি দোকানে। আমাদের নতুন মেশিনের খরচা 5 টাকা বাড়িয়ে নাকি? গ্যাসের দাম কমালে কি আবার দাম কমাবে তোমরা? গ্যাসের দাম আর জীবনে কমবে না। এই দোকানে একটা মিষ্টি পাওয়া যায়, বেকড রসগোল্লা, ভীষণ ভালো মিষ্টি। আগে ছিল 20 টাকা দাম, তারপরে বেড়ে হলো 25 টাকা, এক লাফে এখন 30 টাকা। মানে মাথায় হাত, বলুন তো, সে লাফিয়ে লাফিয়ে মিষ্টির দাম বাড়ছে। এই দোকান থেকে 2 রকমের মিষ্টি নিয়েছি, আর পাশে আর একটি দোকান আছে, সেখানে খুব ভালো রসগোল্লা বানায়, মানে ক্ষীরের পুর দেওয়া রসগোল্লা, বড় বড় সাইজের। সেই রসগোল্লা নিয়েছি, একদম গরম রসগোল্লা হাঁড়িতে করে নিয়ে নিলাম। হাঁড়ির ওই কাগজটা একটু ফুটো করে দিলেন যাতে রসগোল্লাগুলো ভালো থাকে। তো এখন যাচ্ছি বাড়ি, এখান থেকে আমাদের বাড়ি 2 মিনিট। এক গাদা মিষ্টি, দই, শাড়ি সব কেনা হয়ে গেছে। সকালবেলায় উঠে শুধু মামুনি বাবুর জন্য সকালের খাবারটা আমায় বানাতে হবে, তারপরে ও বাড়ির জন্য তৈরি হয়ে বেরিয়ে যাব। আর পিঁপড়ে বাবা জীবনটা যাতে এতে আগে ভাগে ভাগ বসাতে না পারেন, সেই জন্য ভাবছি একটা লক্ষণ রেখা টেনে দেব। আপনারা অনেকেই আমাকে এই লক্ষণ রেখার কথা বলেছেন। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।